এই পারো না তো বিয়ে করেছিলে কেন? কথাটা শুনেই কষে একটা চড় মারল আরিফ। কি বললি তুই? আমি পারি না? আমি পারি না তো আমার কাছে চাস কেন? যাকে পাস তাকে নিয়ে তো চুলকানি মেটাতে পারিস না? স্বামী থাকতে আমি যাত্রার কাছে যাব কেন? আমি কি বাজারের মেয়ে নাকি? হ্যাঁ, তুই নষ্টা বাজারের মেয়ে। তোর মা বোন সব দেহ বেচে খায়, তোর 14 গোষ্ঠী দেহ ব্যবসায়ী। নটি কোথাকার বলে সচরে একটা ঘুষি মারল রিনির গোপন অঙ্গে। মেজরের হাত বলে কথা। তীব্র ব্যথায় কুকড়ে গিয়ে সশব্দে কেঁদে উঠল রিনি। শরীরটাকে কুণ্ডলি পাকিয়ে অসহায়ের মতো বিছানায় পড়ে থাকলো কিছুক্ষণ। রাতে ফুসফুসিয়ে বেরিয়ে গেল আরিফ। ব্যথাটা সামলে নিয়ে কোন রকমে উঠে বসলো হাঁটু জোর করে। মেয়ের পাশে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রিনি। প্রতিবার 2-3 মিনিটেই আরিফের দম ফুরিয়ে যায়, কখনো কখনো তাও না। তীব্র অতৃপ্তির কষ্ট নিয়ে সে সারা রাত ছটফট করতে থাকে। ব্যস্ততার অজুহাতে দিনের পর দিন আরিফ তার কাছে আসে না। সামান্য ঝগড়া হলেই টানা 5-7 দিন কথা বলে না, কখনো কখনো আরো বেশি। রিনি খেয়াল করলো আরিফ রাতে রিনিকে এড়িয়ে যায়, ক্লান্তি বা ঘুমের বাহানায়। প্রতিবার রিনি সেই তীব্র ক্ষুধা নিয়েই শুয়ে থাকে বিছানায়। রিনিদের পাশের বাড়িতে তার বান্ধবী ছিল সুনিতা। তার যখন বিয়ে হয় তখন রিনি বিয়ের প্রায় পুরোটা সময় ছিল সুনিতার সাথে বিয়ে বাড়িতে। বরটা দেখতে মোটেও ভালো ছিল না, তার উপরে বয়স ছিল বেশি। বিয়ের সময় সুনিতার এক মাসি বলেছিল, হায় হায় কি আর করবি মা, অন্তত সারা জীবন দুধে ভাতে থাকতে পারবি, অভাব কি জিনিস চোখে দেখতে হবে না। তবে খারাপ লাগে এত কচি একটা মেয়ে, আর তার বর কিনে এই দেবরকে দিয়ে কোন রকমে জীবনটা চলে যাবে। আর কথাটার মানে তখন রিনি বোঝেনি। সুনিতার দেবর সেদিন খুব খুশি ছিল, কেন সেটাও একটা রহস্য রয়ে গেছিল তার কাছে। এখন হারে হারে বোঝে কেন বিবাহিত মেয়েরা পরকীয়া করে, তাও এখন খুব বোঝে। শরীরের বিষয়টা ঠিক মতো বুঝে ওঠার আগেই আরিফ বিয়ের 17 দিনের মাথায় চলে গেল বিদেশে শান্তি মিশনে 1 বছরের জন্য। 5 বছরের বিবাহিত জীবনে রিনি পুরোপুরি শারীরিক সুখ পেয়েছে মোটে 4 দিন। গত বছর মার্চে তখন আরিফ এসেছিল। সেই 4টা দিন রিনির কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল। প্রতি রাতে আরিফ তাকে খুব আদর করত। রিনির ভাবতে অবাক লাগছিল, এই আরিফই কি সেই আরিফ? এত পরিবর্তন কিভাবে হলো? সেদিন যাবার সময় আরিফ রেডি হচ্ছিল। আমার প্যান্টের পকেটে কোনো ট্যাবলেট পেয়েছিলে? না তো, কেন? কোনো ট্যাবলেট ছিল কি? রিনির মনে হয়েছিল আরিফ বোধহয় কোনো উত্তেজক ট্যাবলেট খেয়ে থাকবে, সেজন্যই এমনটা সময় নিয়ে করতে পেরেছে। অথচ আজকের আরিফ এতটা পরিবর্তনশীল। কাঁদতে কাঁদতে রিনি সেই রাতেও অন্য দিনের মতো তীব্র শরীরের ক্ষুধা আর মনে ব্যথা নিয়ে ঘুমিয়ে গেল নিজের অজান্তে। আরিফ এবার যাবার সময় নতুন ড্রাইভার রেখে গেছে। বয়স 27 থেকে 28 হবে। ছেলেটা বাসায় বাজার দিতে আসলে রিনির দিকে তাকিয়ে থাকে। এমনকি ড্রাইভিং করে যখন গাড়ি চালায় তখন আর চোখে রিনির দিকে তাকিয়ে থাকে। রিনির তখন খুব বিরক্ত লাগে, এভাবে তাকালে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। আর বাসায়ও বারবার যেতে বললে যেন কোনো ঘরের ভেতর ঢুকে যায় ছেলেটা। ঘোর কাটলে বিদায় হয়, তবুও মনে হয় যেন যেতে চাচ্ছে। আজ সকালে রিনি যখন নিচে নামলো, ড্রাইভার ছেলেটা তাকে বেশ লক্ষ্য করছিল। রিনি মোবাইলে কথা বললেও ভালোই বুঝতে পেরেছে সেটা। আসলে রিনি ভেতরে ভেতরে সবকিছু বুঝতে পারে। আসলে ছেলেটার মতিগতি ভালো না, তাই সে ঠিক করলো এই ছেলেকে চাকরিতে রাখা যাবে না। সেদিন রাতে একা একা রিনির মোটেও ভালো লাগছিল না। আজ 2 দিন হলো আরিফও ফোন দেয় না, তাদের কোনো খবর নেয় না। রিনি আরিফের মোবাইলে ফোন দিলেও লাইন কেটে আসে। তারপর আবার ট্রাই করলো, এবার কয়েকবার রিং হলেও আরিফ ফোনটা ধরলো না। শেষে একবার ধরে পড়লো সে এখন বিজি আছে। মাঝে মাঝে রিনি উত্তেজনায় পাগল হয়ে ওঠে, তখন তার পৃথিবীটা বিষাদময় লাগে। আজও তেমনটাই হচ্ছে। হঠাৎ রিনির বেলকনিতে চোখ পড়তেই দেখলো ড্রাইভার ছেলেটি উপরের বারান্দার দিকে তাকিয়ে আছে। রিনির মন আরো উদাসীন হয়ে উঠলো। সে একবার ভাবলো ছেলেটিকে ডাকবে সে। বেলকনিতে দাঁড়িয়ে থাকা রিনি অনেক চিন্তার পর এবার নতুন ড্রাইভার ইমতিয়াজকে হাতের ইশারায় উপরে ডাকলো। ইমতিয়াজ রিনির এমন ইশারায় রীতিমতো চমকে উঠলো। আজ এতদিন পর রিনি তাকে ডেকেছে। ইমতিয়াজ খুশি হয়ে সোজা উপরে এসে গেল। ড্রয়িং রুমের দিকে তাকাতেই চমকে উঠলো। তার সামনে মহিলাটি নির্লিপ্ত চাহনিতে সোফায় বসে আছে, হয়তো তার জন্য অপেক্ষা করছে। ইমতিয়াজকে আসতে দেখে রিনি বললেন, বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ইমতিয়াজ অবাক হলো। রিনি হঠাৎ তাকে চা ইনভাইট করলো, বিষয়টা তার কাছে বেশ অস্পষ্ট। রিনি ইমতিয়াজের জন্য 1 কাপ চা নিয়ে হাজির হয়। এদিকে রিনি কিভাবে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। অবশেষে জড়তা কাটিয়ে রিনি বলেই ফেললো, আমি জানি তুমি আমাকে লক্ষ্য করো, গাড়ি চালানোর সময় লুকিং গ্লাসে আমার দিকে তাকিয়ে থাকো। আজও আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে লক্ষ্য করেছো, কিন্তু কেন? রিনির মুখে হঠাৎ এমন প্রশ্নে ইমতিয়াজ তো রীতিমতো থ বনে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইমতিয়াজকে অস্বস্তি দেখে, তোমার কি আমাকে ভালো লাগে? ইমতিয়াজ একদম সহজ সরল ভঙ্গিতে মাথা নাড়িয়ে সায় দিল। মানে তার ভালো লাগে, তাহলে কথা দিতে হবে। আমাদের মধ্যে এই সম্পর্ক কোনো কাকপক্ষীও জানতে পারবে না। রিনি ইমতিয়াজকে নিয়ে গেছিল শেষের ঘরটিতে। এদিকে ইমতিয়াজ রীতিমতো তাকে পাগল করে দিচ্ছে। রিনি যেমনটা ভেবেছিল কম বয়সী ছেলেরা যৌনতায় যথেষ্ট দুর্দান্ত, এই 30 বছরে এসে রিনির এই ব্যাকুলতায় ভুগছে প্রচন্ড রকম। যেখানে তার স্বামী আসিফের দম মাত্র কয়েক মিনিট, সেখানে এই ছেলে ঘন্টার পর ঘন্টা তাকে চরম সুখের তীব্র দাহনে পোড়াচ্ছে। ইমতিয়াজ এমন একটা দিনে তো তাড়াতাড়ি পেয়ে যাবে ভাবতেই পারেনি, তাই সে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় তার পুরুষত্বের চিহ্ন এঁকে দিচ্ছে। রিনিও তীব্র সুখে ইমতিয়াজকে জড়িয়ে ধরে রাখছে বারবার। একবার যখন সে বাধা কেটে সব লজ্জার মাথা খেয়ে একটা পরপুরুষকে বিছানায় টেনে নিয়েছে, শরীরের সুখের জন্য নিজেকে তার কাছে বিলিয়ে দিয়েছে, তাই এখন আর কিছু ভাবলে চলবে কেন? পাপ তো যা হবার হয়েই গেছে। এখন সে শুধু সেই সুখটাই নিচ্ছে যে সুখের জন্য এতদিন হাপিত্যাস করেছে বেচারি, যা তার স্বামী তাকে দেয়নি। রাত কেটে ভোর হলো। রিনির আচমকা ঘুম ভেঙে গেল, কিন্তু এদিকে ইমতিয়াজ তখনও রিনিকে বুকে জড়িয়ে শুয়ে আছে। রিনিরও তাকে ছাড়তে যেন আজ মন চাইছে না। সেও কিছুক্ষণ ওভাবেই পড়ে রইল। এতদিন পর সুখের পরশকাল রাতে তাকে উন্মাদ করে তুলেছিল। এখন তার আসিফ আর
পানসে বিবাহিত জীবনের কথা মনে করতে ইচ্ছা করছে না, কিন্তু যদি কেউ এসে যায় সে ভাবনা নাড়া দিল মাথায়। তাই ব্যথা ভরা শরীর নিয়ে রিনি উঠে বসে, শরীরের কাপড় ঠিক করে সে ফ্রেশ হতে গেল। এবার রিনি কিছুটা হতাশায় ডুবে যাচ্ছে। কাল কিভাবে কি হয়ে গেল? ড্রাইভার ইমতিয়াজকে তার এতটা বিশ্বাস করা উচিত হয়নি। এখন যদি সে সবকিছু ফাঁস করে দেয় তাহলে এই কলঙ্কময় জীবন নিয়ে বাকিটা দিন কিভাবে কাটাবে? এই জন্য তার কিছুই ভালো লাগছে না। অফিসে যেতেও ইচ্ছা করছে না, তবু যেতে হবে, জরুরি মিটিং আছে। তাছাড়া প্রাইভেট ভার্সিটি প্রফেসরদের একটা ক্লাসও নিতে হবে। রিনি দায়িত্বে অবহেলা করে না, কিন্তু কাল রাতের বিষয়টা তার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। ছেলেটা যদি কথাটা কাউকে সত্যি বলে দেয় তাহলে কি হবে? আচ্ছা, ও যদি আবার ব্ল্যাকমেল করে, কাল রাতের মতো করে বারবার তাকে কাছে পেতে চায়, বারবার কি এভাবে একটা পরপুরুষকে নিজের শরীর বিলিয়ে দেওয়া উচিত হবে? কিন্তু তারও তো শরীরের সুখ প্রয়োজন। ইমতিয়াজ যদি তার স্বামীর না দেওয়া সুখ দিতে পারে তাতে ক্ষতি কি? কি দোষ? কিন্তু তবুও ভয় হচ্ছে মনে। ছেলেটাকে বিশ্বাস করা যায় তো? সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ হলো। যদি এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে অনুরোধ জানাচ্ছি। আপনাদের অনুপ্রেরণায় আমরা গল্পটির পরের পর্ব নিয়ে আসবো। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।